বাংলা সাহিত্যে ডিটেকটিভ কথাটা বলতে প্রথমে যার নামটা আমাদের সবার মাথায় আসে সে হলো ফেলুদা। যদিও ফেলুদা একটা ফিকশনাল ক্যারেক্টার, তারপর আমি যদি বলি যে ফেলুদার সবচেয়ে প্রিয় বই কোনটা ছিল, আপনি কি জানেন? আরণ্যক। আরণ্যক শব্দটি এসেছে অরণ্য থেকে, যার অর্থ হলো প্রকৃতির সাথে সম্পর্কিত, আর এই জন্যই হয়তো এই বইটার পুরোটা ছিল প্রকৃতি। এখন আরণ্যক এই উপন্যাসটি কেমন, এই বইটি পড়ে আমার কেমন লাগলো, সবকিছু নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। আরণ্যক বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটি সূর্যোদয় প্রকাশনীতে প্রকাশিত হয়েছে এবং এর পেজ সংখ্যা 176। বইটির রুডরি সেটিং হলো 4.62, হুইচ ইজ ভেরি গুড, অ্যান্ড বইটির প্রাইস বর্তমানে 150 টাকা। এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে এই বইটা কিন্তু কলকাতার একটা বই, বাংলাদেশের কোনো বই না। সো বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান নিয়ে এই বইটার সত্যকেই নিয়ে তারা প্রকাশিত করে। সো আপনি বিভিন্ন রকম প্রকাশনী থেকে এই বইটা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে। এবার যদি বইটির কাভার ডিজাইন নিয়ে একটু কথা বলি, আমার কাছে যে বইটি আছে সূর্যোদয় প্রকাশনীর, বইটির একদম ফার্স্টে ফ্রন্ট পেজে ঘন অরণ্য এবং সেখানে একজন ঘোড়ায় করে যাচ্ছে অশ্বারোহী, যেটি কিনা এই গল্পের হিরো সত্যচরণ, এবং ব্যাক পার্টেও সেই বন জঙ্গলের ছবি দেওয়া আছে। সো কাভার ডিজাইনটা খুব বেশি ভালো না হলেও ইটস ওকে, খারাপও না একদম। এখানে আরেকটা বিষয় বলে দিয়েছি, যেহেতু বইটা অনেক পাবলিশার্স থেকে পাবলিশ হচ্ছে, যার কারণে প্রত্যেকটা পাবলিশার্সের কাভার ডিজাইনগুলো ভিন্ন। সো এক একটা পাবলিশার্সের এক এক রকম ডিজাইন পাবেন, ডিপেন্ড করতেছে যে আপনি কোন বইটা পড়েছেন বা কোন পাবলিশারের বইটা পড়েছেন তার উপরে। এই বইটা একটা অদ্ভুত জিনিস বলি, এই বইটা যখন পড়ি তখন দেখি যে এই বইয়ের উৎসর্গ নামের একটা পেজ আছে, সেখানে গৌরীকে দিলাম নামে একটা লেখা আছে। আমি ভাবছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোনো কাছের নিকটাত্মীয় গৌরী, যাকে কিনা এই বইটি উৎসর্গ করছে। কিন্তু তারপরে হঠাৎ করে আমার একটা কথা মনে হলো যে আমি তো বিভূতিভূষণের আরও অনেক বই পড়ছি, কিন্তু কখনো তো কাউকে উৎসর্গ করে না। এবং আমি যতদূর জানি ওই সময়, অর্থাৎ ব্রিটিশ আমলে যখন বিভূতিভূষণের লেখাগুলো লিখতেন, তখন এই উৎসর্গ করার বিষয়টার প্রচলন অত ছিল না। তার কারণে আমি অনলাইনে একটু ঘাটাঘাটি করে অন্য প্রকাশনের বইগুলো দেখি, তখন আমি দেখি যে না, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো উৎসর্গ না, এটা প্রকাশনীর উৎসর্গ। অর্থাৎ এই বইটি যারা প্রকাশিত করেছে সূর্যোদয় প্রকাশনী, তারা বা তিনি নির্দিষ্ট ব্যক্তি, সূর্যোদয় প্রকাশনীর মালিক, তার কোনো নিকটাত্মীয় গৌরী তাকে এই বইটা উৎসর্গ করেছে, এটা লেখকের কোনো উৎসর্গ না। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস, এবং এই উপন্যাসটি 1939 সালে প্রকাশিত হয় এবং এর আগে তার 3টি উপন্যাস প্রকাশিত হয়েছে। একটা হলো পথের পাঁচালী, দৃষ্টিপ্রদীপ এবং অপরাজিত। এই লেখাটা যেহেতু লেখকের জীবন থেকে নেওয়া, তাই অনেকেই মনে করেন এটা কোনো জীবন বৃত্তান্ত বা ভ্রমণ কাহিনী, কিন্তু লেখক স্পষ্ট করে বলে দিয়েছেন এটা কোনো জীবন কাহিনী নেই বা জীবন বৃত্তান্ত না বা ভ্রমণ কাহিনীও না, এটা সম্পূর্ণরূপে একটি উপন্যাস। তবে হ্যাঁ, লেখক এটাও সতর্ক করে দিয়েছেন যে এখানে এই উপন্যাসে অনেকটাই বাস্তবিকতার ছোঁয়া রয়েছে, অর্থাৎ তার নিজের জীবন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে এই উপন্যাসে। এক কথা যদি বলি, এটা সম্পূর্ণ কাল্পনিক নয়। গল্পের সারমর্মটা যদি একটু সংক্ষেপে বলি, সত্যচরণ, যিনি কিনা এই গল্পের হিরো, তো সে বিএ পাস করে কলকাতায় একটা মেসে থাকে এবং তার কোনো বর্তমানে চাকরি বাকরি নেই। যেহেতু তার চাকরি বাকরি নেই, তাই হাতে তো এরকম কোনো টাকাও নেই, সে একটা মেসে থাকে, সেই ম্যাচে তার প্রচুর ধার দেনা হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি, তার এখন চাকরির একটা খুব প্রয়োজন। ওই পরিস্থিতি তার একটা ছোটোবেলার বন্ধুর সাথে দেখা হয় এবং তার বন্ধু তাকে অফার করে যে পূর্ণিয়া জেলায় তাদের একটি জঙ্গলা মহল আছে এবং সেখানে তাদের 20-30 হাজার বিঘে জমি আছে। সত্যচরণকে তিনি অফার করেন যে সেখানে ম্যানেজার পদে চাকরি নিয়ে সেখানে যেতে এবং থাকতে, তার জমিগুলো দেখাশোনা করতে। তো এরকম একটা সময় সত্যচরণ খুব খুশি হয় যে না, চাকরি যেহেতু নেই, সো এরকম চাকরি পাওয়া গেছে, তো খুবই ভালো। তো সে কলকাতা শহর ছেড়ে সেই পূর্ণিয়া ঘন বন জঙ্গলে যায়। এখান থেকে কিন্তু আস্তে আস্তে উপন্যাসের প্লট চেঞ্জ হতে থাকে, কলকাতা শহর টু ডিরেক্ট বন জঙ্গল। শহরের ব্যস্তময় কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে আস্তে আস্তে প্লট যেতে থাকে, যেটা কিনা ঘন অরণ্যের মাঝে। প্রথম দিকে সত্যচরণের সেই ঘন বন জঙ্গলের মাঝে গিয়ে একদমই মন বসতেছিল না, তার আশেপাশে সব বিরক্ত লাগতেছিল। কিন্তু আস্তে আস্তে এই ঘন নিস্তব্ধ অরণ্য তার মনকে মুগ্ধ করে ফেলে এবং তার সৌন্দর্য তাকে বিমোহিত করে, এবং অরণ্যের আশেপাশে থাকা মানুষগুলো তার খুব প্রিয় হয়ে ওঠে একটা সময়। এবং আস্তে আস্তে তার পরিচয় ঘটে অদ্ভুত সব মানুষের সাথে। সেখানে নাকি সেই জঙ্গলে রাত নামনে আস্তে আস্তে পরীদের আগমন হয়, পরীরা নাকি আস্তে আস্তে ওখানে নাচানাচি করে। সেখানে একটা ছোট নদী টাইপের ছিল, সেখানে নাকি পরীরা গোসল করে। সো এরকম অদ্ভুত জিনিস প্রচলন ছিল এই বন জঙ্গল। এইখানে একটা স্পেসিফিক বিষয় বলে রাখি, বুমাইবুরুর জঙ্গলে নামে একটা স্পেসিফিক অধ্যায় আছে এই বইতে। এই অধ্যায়টা যদি আপনি ঠিক মতো পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী রকম অদ্ভুত জিনিস এই বইতে দেওয়া আছে। অর্থাৎ এই অধ্যায়টা জুড়ে কিছু অপ্রাকৃতিক বিষয়গুলো বলা হয়েছে, যেমন জিন, পরি, এইসব বিষয়। আর একটা বিষয় বলে রাখি যে এই বুমাইবুরুর জঙ্গল নিয়ে কিন্তু সানডে সাসপেন্স একটা অডিও স্টোরিও আছে, সো আপনারা চাইলে সেখান থেকে শুনে নিতে পারেন। এই গল্পের সবচেয়ে ভালো লাগার বিষয়টি হলো গল্পের ডিটেইলিং। গল্পটা খুব যে বেশি বড় এরকম না, কিন্তু গল্পের যে নিখুঁত বর্ণনা লেখক এখানে দেখেছেন সেটা সত্যি অসাধারণ। পাহাড়, নানা রকম গাছপালা, পাহাড়ি ঝর্ণা, পশু পাখি, পাহাড়ি মানুষ, কি নেই এই বইতে, কি নেই উপন্যাসে, সব কিছু আছে। সেই মানুষদের জীবনচারণ, সংস্কৃতি, প্রাচীন রূপকথা, সব কিছু আছে এখানে। আমি যখন এই উপন্যাসটি পড়া শেষ করি তখন সত্যি আমি একটি ঘোরের মধ্যে ছিলাম, সত্যি কথা। এবং আমি এই নিয়ে 3বার উপন্যাসটি পড়লাম এবং
মজার বিষয় হলো যখন খুব বেশি গরম পড়ে আমাদের এখানে আমি উপন্যাসটি পড়ি, এর কারণ হলো যে আমার মনে হয় আমি যখন উপন্যাসটি পড়ি আমি নিজেকে ফিল করতে পারি সত্য চরণের জায়গায়, এবং আমার মনে হয় আমি যখন উপন্যাসটি পড়ি তখন আমি নিজেই জঙ্গলের মধ্যে আছি এবং একটু শান্তি লাগে। বাংলা সাহিত্যে প্রকৃতি নিয়ে লেখা এত সুন্দর উপন্যাস কোনোটা আর আছে বলে আমার জানা নেই। আর প্রকৃতির এত সুন্দর বিবরণ বা এত সুন্দরভাবে লেখা একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। এই উপন্যাসে কিন্তু আরও অনেক চরিত্র আছে, কিন্তু তাদের কথা আমি বলছি না কারণ বেশি বলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। কারণ আমি চাই আপনি নিজে উপন্যাসটি পড়েন এবং সব কিছু নিজের থেকে জানুন। একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি, আরণ্যক উপন্যাসটি গপ্প মিনিট থেকে সম্পূর্ণভাবে অডিও স্টোরি আকারে আসতে যাচ্ছে। এই বছরে আসতে সেটা আমি কনফার্ম, এবং কবে আসছে সেটা আমি জানি না। প্রকাশিত হলে সেখান থেকে কিন্তু আপনারা এই উপন্যাসটি শুনে নিতে পারেন। তাই এবার একটু আমি আমার কথা বলি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ফুফুর বাসা হলো সিলেট, সেখানে ঘন অরণ্য বন জঙ্গল সবসময় থাকে, আপনারা সবাই জানেন সিলেটে। এবং আমি এই উপন্যাসটা পড়ার আগে যতবার সিলেটে গেছি ভালো লাগছে, ঠিকঠাক মতো লাগছে, কিন্তু এই উপন্যাস পড়ার পর যতবার আমি সিলেট গেছি আমার কারণ জানি মনে হয়েছে ওই উপন্যাসটা কথা পর আমার মনে হয় আমি যদি কোনো জঙ্গলে যাই আমার এই উপন্যাসটা কথাই বারবার মনে পড়বে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি গুগলে গিয়ে লবটুলিয়া, নারাবৈহার, মোহনপুরা ফরেস্ট এইসব লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনি সেই অরিজিনাল ছবিগুলো দেখতে পাবেন, যেটা কিনা এখনও আছে, থাকাই স্বাভাবিক কারণ সেগুলো সব বাস্তব। আর এই বিষয়গুলো কি লবটুলিয়া, মোহনপুরা ফরেস্ট যারা বুঝতেছেন না তারা উপন্যাসটাকে পড়েন, তারপর এমনিতেই বুঝে যাবেন। একটাই আফসোস যে সত্যজিৎ রায় এই গল্পটা নিয়ে বা এই উপন্যাসটা নিয়ে এখানে কোনো ছবি বানালো না। যদি বানাতো হয়তো বা সত্যজিৎ রায় আরও একটা বেশি অস্কার পেয়ে যেত। বইটার কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি, আমি পাইনি। আপনারা যদি চোখে পড়ে যে বইটার কোনো খারাপ দিক আছে আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এইটা খারাপ দিক। পরিশেষে একটাই কথা বলবো যে এটা প্রকৃতির গল্প, প্রকৃতির আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যের গল্প। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই উপন্যাসটা আপনার জন্য আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে সবার আগে আপডেট পেয়ে যান, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।